আসসালামু আলাইকুম সবাইকে। হোপ all are good enough. আচ্ছা, ঠিক আছে। একটু দাঁড়াও, আমি জাস্ট একটু লিংকটা সবার সাথে শেয়ার করি, তারপরে হচ্ছে আমরা ক্লাসে চলে যাব। আজকে আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ক্লাস, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে আমাদের আজকের ক্লাসটা হচ্ছে কোষ রসায়নের উপর। আহ আমাদের বোটানিতে যতগুলা অধ্যায় আছে তার মধ্যে অন্যতম মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট একটা অধ্যায় হচ্ছে কোষ রসায়ন। সো কোষ রসায়ন কি নিয়ে আলোচনা করে সবকিছুই হোক, আমরা আরেকটু অডিয়েন্স আসুক, স্টুডেন্ট আসুক, তারপর আমরা শুরু করি আস্তে আস্তে। ওয়ালাইকুম আসসালাম তুরা। ওয়ালাইকুম আসসালাম। হাতের অবস্থা মোটামুটি ঠিক আছে জুবাইর, আলহামদুলিল্লাহ হাত মোটামুটি ঠিক আছে, গুড, সমস্যা নাই। এক্সট্রা ইনফো গুলা একটু আলাদা করে দেন। ওকে, এক্সট্রা ইনফো আলাদা করেই দিব, সমস্যা নাই। এক্সট্রা ইনফো আলাদা করেই দিব, প্যারা নাই। ওকে, আসো আমরা শুরু করি। বিষয়টা হচ্ছে আহ কোষ শাসনে যে ঘটনাটা ঘটছে সেটা হচ্ছে দ্যাটস সামথিং লাইক, হ্যাঁ বাঁচা আছি, সমস্যা নাই, আমি বাঁচা আছি, সমস্যা নাই। ঘটনা হচ্ছে ছোটখাটো আর কি, অ্যাক্সিডেন্ট হয়েছে, যাই হোক। তো আমাদের আজকের যে অধ্যায়টা শুরু করব ইনশাআল্লাহ সেটা হচ্ছে আমাদের কোষ রসায়ন অধ্যায়টা। আসলে বলা যায় খুবই 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 ইম্পর্টেন্ট অধ্যায়, অনেকটা ভাস্ট অধ্যায়, এবং এখানে কিছু নতুন কিছু মজার অধ্যায় আছে। অধ্যায়টা একই সাথে ইম্পর্টেন্ট, একই সাথে বড়, একই সাথে খুব মজার। তো অর্থাৎ এই অধ্যায়টা আমাদের আসলে টোটাল ফার্স্ট অফ অল শর্করা নিয়ে আলোচনা করছে, শর্করা নিয়ে আলোচনা করছে। এরপর হচ্ছে অ্যামাইনো অ্যাসিড, অ্যামাইনো অ্যাসিড নিয়ে আলোচনা করছে। অ্যামাইনো অ্যাসিডের পলিমার প্রোটিন নিয়ে আলোচনা করছে। প্রোটিনের পরে আলোচনা করছে লিপিড নিয়ে, এবং সবশেষে আমাদের আলোচিত বিষয় হচ্ছে, ওয়ালাইকুম আসসালাম সুমাইয়া তাজিন, থ্যাংক ইউ ভেরি মাচ। এবং সবশেষে হচ্ছে আমাদের এনজাইম নিয়ে আলোচনা করছে, ঠিক আছে। সো এই হচ্ছে আমাদের টোটাল 5টা পার্ট অধ্যায়। এই টোটাল 5টা জিনিস, 5টা রাসায়নিক বস্তু আমাদের যেটা জীবন ধারণের জন্য শক্তির উৎস হিসেবে কাজ করে, সেটা নিয়েই হচ্ছে আমাদের টোটাল কোষ রসায়ন অধ্যায়টা সাজানো হয়েছে। আমরা আজকে স্টার্ট করব হচ্ছে শর্করা। তো যেভাবে স্টার্ট করি সেভাবেই আসো। ফার্স্ট অফ অল ওয়ালাইকুম আসসালাম ঐশ্বরী, ওয়ালাইকুম আসসালাম। সেখান থেকে শুরু করি, আসো। ফার্স্ট অফ অল দেখো আমাদের শর্করা থেকে কি কি পড়তে হবে সিকিউ এর জন্য, সিকিউ সাজেশন যেটা আমি ক্লাসের প্রথমেই দিয়ে থাকি সেভাবেই করে শুরু করতেছি। আর এমসিকিউ তো আমি বইতে অবশ্যই পড়াই দিব। তো সিকিউ সাজেশনের মধ্যে সেটা হচ্ছে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা, সেটা হচ্ছে গ্লুকোজ, গ্লুকোজ, ফ্রুক্টোজ, ফ্রুক্টোজ এবং, আচ্ছা গ্লুকোজ ফ্রুক্টোজ এই দুটিকে রাখি। গ্লুকোজ ফ্রুক্টোজ, আর একটা হচ্ছে সুক্রোজ লাগবে। এরপরে আমাদের লাগবে হচ্ছে স্টার্চ, স্টার্চ, গ্লাইকোজেন, এবং শেষে লাগবে হচ্ছে আমাদের সেলুলোজ, সেলুলোজ। এছাড়া আমাদের কিছু তাত্ত্বিক বিষয়াবলী লাগবে। তাত্ত্বিক বিষয়াবলীর মধ্যে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট একটা পার্ট, সেটা হচ্ছে আমাদের গ্লুকোজের, গ্লুকোজ শর্করার বিভিন্ন ব্যবহার আছে, ঠিক আছে। শর্করার বিভিন্ন ব্যবহার আছে, এই ব্যবহারগুলো আমাদের লাগবে। অর্থাৎ এই টোটাল 3টা জিনিস কিন্তু অনেক বড় বিষয়, দেখতে খুব কম লাগতেছে বাট অনেক বড় বিষয়, কারণ এর মধ্যে অনেক কিছু জিনিস আছে। তো চলো আমরা শুরু করি আজকের ক্লাস। সেটা হচ্ছে আমাদের শর্করা দিয়ে হচ্ছে আমরা সর্বপ্রথম শুরু করব, যে শর্করা। সো খাতা বের করে ফেলো। শর্করার একটা ইংলিশ নাম হচ্ছে কার্বোহাইড্রেট, কার্বোহাইড্রেট।
তার মানে তুমি একটা জিনিস চিন্তা করতেছো যে কার্বোহাইড্রেট নামটাকে তুমি যদি ভাঙো তুমি দেখতে পাবা দুইটা পার্ট, একটা হচ্ছে কার্বো, দ্যাট মিন্স হচ্ছে কার্বন, কার্বন, আর একটা হচ্ছে হাইড্রেট, হাইড্রেট মানে কি পানি। তাহলে বিষয়টা হচ্ছে এরকম, পানির বাংলা হচ্ছে জল, তাই না? তাহলে কার্বোহাইড্রেট বলতে বোঝায় হচ্ছে কার্বন এর জলায়ন, কার্বনের কি জলায়ন। অর্থাৎ প্রাচীন মতবাদ অনুযায়ী এক অণু কার্বনের সাথে এক অণু পানি যুক্ত হলে, যুক্ত হয়ে যেই জাতীয় যৌগ গঠন করছিল, প্রাচীন মতবাদ, আমি বলতেছি আধুনিক না, প্রাচীন মতবাদ অনুযায়ী সেটাই হচ্ছে, সেই জাতীয় পদার্থগুলাকে, রাসায়নিক অণুগুলাকে বলা হয় হচ্ছে শর্করা, সেটাকেই বলা হয় হচ্ছে শর্করা বা কার্বোহাইড্রেট। তো এখন এইখান থেকে একটা সুন্দর জাস্ট এন লাগাই দাও, এইখানে একটা এন লাগাই দাও, টু এর পাশে একটা এন লাগাই দাও, ও এন পাশে একটা লাগাই দাও, এটা হচ্ছে শর্করার সাধারণ সংকেত। শর্করার কি সংকেত? সাধারণ ফর্মুলা। তো বলা হয়ে থাকে এইভাবে যে CnH2nOn যুক্ত যে সকল যৌগ তারাই আসলে কার্বোহাইড্রেট। কিন্তু কথাটা কিছুটা ভুল, কথাটা যথেষ্ট পরিমাণে ভুল। যেরকম তোমার এই সংকেত অনুযায়ী যদি তুমি গ্লুকোজ দেখো, যেরকম C6H12O6 এই সংকেত অনুযায়ী পড়ে, এই জন্য এই গ্লুকোজটা হচ্ছে এক প্রকার কি, এক প্রকার শর্করা। কিন্তু দেখা গেল যে এই সংকেত সব জায়গায় মানে না। যেরকম যেরকম একটা ব্যতিক্রম তোমাকে যদি একটু দেখাই, ব্যতিক্রম বিষয়টা কি, এই তত্ত্বের ব্যতিক্রম বিষয়টা কি, যেরকম আমরা চিনি, চিনির সংকেতটা কি C11H22। চিনির সংকেত ব্যবহার করব, চিনির সংকেত ভালো করে ব্যবহার করি, দাঁড়াও সরি আমার একটু ভুল হলো, এই যে C12H22, এইখানেই হচ্ছে মজার বিষয়টা। সেখানে কি আছে C12H22O11, এটা হচ্ছে আমাদের চিনির সংকেত। চিনির সংকেতে খেয়াল করো তো এই ফর্মুলাটা কি আসলে লাগছে, এই ফর্মুলাটা কি আসলে লাগছে? ফর্মুলাটা বললাম লাগে নাই, এই যে আমাদের ফর্মুলাটা ছিল সেটা কি এখানে আসছে? C12 হলে এখানে তো 24 হওয়ার কথা, তাই না? এখানে 24 হওয়ার কথা, আবার এখানেও 12 হওয়ার কথা, হয় নাই। কিন্তু চিনিও বললাম একটা কি শর্করা, চিনিও বললাম একটা গুরুত্বপূর্ণ শর্করা। সো তখন দেখা গেল আসলে আমাদের যে গুরুত্বপূর্ণ যে মতবাদটা ছিল, গুরুত্বপূর্ণ যে মতবাদটা ছিল, আচ্ছা গুরুত্বপূর্ণ যে মতবাদটা ছিল যে আমাদের সংকেতটা CnH2nOn হতে হবে, এটা আসলে কার্বোহাইড্রেটের সাধারণ সংকেত আর বলা যায় না। আবার আরেকটা ব্যতিক্রম হচ্ছে দেখো অ্যালডিহাইড, এই যে HCHO, এটাকে তুমি লিখতে পারো কি C1H2O1। তাহলে এটা তো আসলে কি একটা ফর্মালডিহাইড না? এটা হচ্ছে ফরমালিনের ব্যবহার করার জন্য, ফরমালিন তৈরির সময় ব্যবহার করা হয়, তাই না? ফরমালিন, এইভাবে লিখি, এইভাবে না লিখে ফর্মালডিহাইড লিখি, ফর্মালডিহাইড, ফর্মালডিহাইড। তো এইটা তো আসলে কি, এটা তো কোনো শর্করা নয়, এটা বললাম শর্করা, শর্করা নয়, এটা একটা অ্যালডিহাইড, এটা একটা পিওর অ্যালডিহাইড যৌগ, তাহলে এটা তো শর্করা নয়। তার মানে বোঝা গেল তখন আসলে বিজ্ঞানীরা ভাবলো যে না, এই কার্বনের জলায়ন তথা এই CnH2nOn সংকেতযুক্ত সবাই যে আসলে কার্বোহাইড্রেট, এই মতবাদটা ঠিক না, এই মতবাদ থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। তখন বিজ্ঞানীরা বলল যে একটা গ্লুকোজের সংকেত তো দেখি তো। গ্লুকোজটা হচ্ছে 6 কার্বন বিশিষ্ট একটা শর্করা। আমরা গ্লুকোজটা একটু আঁকি, 1 2 3 4 5, কত 3 আর 2 5, আর একটা হচ্ছে 6। গ্লুকোজের উপরের দিকে একটা অ্যালডিহাইড মূলক থাকে, নিচের দিকে CH2OH মূলক থাকে। এটাকে তুমি যদি একটু ভেঙে লেখো, এটাকে আমি যদি একটু ভেঙে লিখি, জিনিসটা দেখতে হচ্ছে কার্বনের জানি 4টা হাত আছে, তাই না? দুই পাশে 2টা হাইড্রোজেন আর এক পাশে থাকে হচ্ছে হাইড্রক্সিল। তো এইটা হচ্ছে আমাদের 1 নাম্বার কার্বন, 2 নাম্বার কার্বন, 3 নাম্বার কার্বন, 4 নাম্বার কার্বন, 5 নাম্বার কার্বন। বাকি সব ক্ষেত্রে কার্বনের কয়টা হাত থাকে? 3টা হাত থাকে। সো আসো আমরা কার্বনের এই যে স্ট্রাকচারটা, এই স্ট্রাকচারটাকে বলা হয় হচ্ছে চেইন স্ট্রাকচার। কি স্ট্রাকচার? চেইন স্ট্রাকচার। তো আমরা যখন কলেজে ছিলাম, আমাদের হচ্ছে রাজেন্দ্র কলেজে বোটানি পড়াইতো রাজু স্যার। তো রাজু স্যার হচ্ছে সেই লেভেলের বোটানি আমার কাছে মনে হইতো, পড়াইতো, আমার কাছে খুব ভালো লাগতো। তো সেই গ্লুকোজের স্ট্রাকচারটা আঁকাইতে হচ্ছে এমনি, সেটা হচ্ছে আমার মতো করো, দেখো 1 2 3, এখানে 3টা আঙ্গুল ধরছে, এই যে আঙ্গুলগুলো ধরো, ধরো এইটা হচ্ছে আমার একটা আঙ্গুল,
এইটা 2 নাম্বার কার্বন, এটা 3 নাম্বার কার্বন, এটা 4 নাম্বার। আমার এই হাত তো আসলে আটকায় আছে, এটা হচ্ছে 5 নাম্বার। নিচে ধরার একটা আঙ্গুল বের হয়ে গেছে, সেটা হচ্ছে 6 নাম্বার কার্বন। এই যে 6 নাম্বার কার্বন। তো স্যার আমাদের শিখাইছিল সেটা হচ্ছে, ওয়েট, যা এসি মেসি সব চলে যাইতেছে। তো স্যার আমাদের একটা গুরুত্বপূর্ণ, স্যার আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা ফর্মুলা শিখাইছিল, সেটা হচ্ছে মিডল ফিঙ্গার ফর্মুলা। কি তুমি এই সবগুলাকে আঙ্গুলটাকে সামলায় ভিতর দিক নিয়ে এসে এই 3 নাম্বারটাকে যদি বের করে দাও, সেটা হচ্ছে হাইড্রক্সিল এর দিক নির্দেশ করে। অর্থাৎ 3 নাম্বার কার্বনের হাইড্রক্সিল গ্রুপ থাকে হচ্ছে বাম পাশে, বাকি সব ক্ষেত্রে ডান পাশে। বাকি সব ক্ষেত্রে কি ডান পাশে। সো এইটা হচ্ছে একটা গ্লুকোজের সংকেত, খুবই ইজি। এবং এই গ্লুকোজের বেলায় একটা কার্বনকে বলা হয় হচ্ছে কাইরাল কার্বন, দূরবর্তী অপ্রতিসম কার্বন। মাথা রাখবা 5 নাম্বার কার্বনটাকে বলা হয়। কেন বলা হয় আমি একটু পরে পড়াবো। তো এই কাইরাল কার্বন বা 5 নাম্বার কার্বনের হাইড্রক্সিল গ্রুপটা যদি রাইট সাইডে থাকে, তখন সেটাকে আমরা বলি হচ্ছে ডেক্সট্রো রোটেটরি বা ডি গ্লুকোজ। কি গ্লুকোজ? ডি গ্লুকোজ। তো এই গ্লুকোজটার ফর্মুলা যখন তুমি দেখতেছো, তখন তুমি সবার প্রথমে এক জিনিসটা দেখবা, সেটা হচ্ছে এইখানে একটা অ্যালডিহাইড যৌগ আছে। আবার ফ্রুক্টোজ যদি তুমি আঁকো, আচ্ছা আমরা একটা ফ্রুক্টোজ আঁকি গ্লুকোজের, ঠিক ফ্রুক্টোজও বললাম কি 4টা 5টা 6 কার্বন বিশিষ্ট শর্করা। এইখানে যে ঘটনাটা ঘটে CH2OH CH2OH, এই 2 নাম্বার কার্বন হচ্ছে ডাবল বন্ডে ও, বাকি সব সেম, বাকি সব সেম। কেমন? তাহলে তুমি একটা জিনিস খেয়াল করতেছো, এইখানে 1 নাম্বার কার্বনে একটা অ্যালডিহাইড গ্রুপ আছে, আর এইখানে 2 নাম্বার কার্বনে একটা কিটোন গ্রুপ আছে। এই গ্রুপটাকে বলা হয় কিটোন মূলক, আর এটাকে বলা হয় অ্যালডিহাইড মূলক। তখন বিজ্ঞানীরা সর্বাধুনিক যেই মতবাদটা, সেই মতবাদটা আনলো যে শর্করা হচ্ছে কতক অ্যালডিহাইড এবং কিটোন জাতীয় যৌগ। কি বলছি? অ্যালডিহাইড এবং কিটোন জাতীয় যৌগ, যাদের মধ্যে অনেকগুলা হাইড্রক্সিল গ্রুপ আছে। হাইড্রক্সিল গ্রুপ আছে, এই একটা এই একটা এই একটা এই একটা এই একটা, তাহলে অনেকগুলার ইংলিশ টার্ম হচ্ছে ম্যানি বা পলি। তাহলে শর্করাকে তখন তারা বলল শর্করা হচ্ছে পলিহাইড্রক্সি, পলিহাইড্রক্সি কি অ্যালডিহাইড, অ্যালডিহাইড কিংবা কিটোন, অ্যালডিহাইড কিংবা কিটোন। এখন কোনো আর ভুল নাই। তাহলে আমরা যদি বলা হয় যে আমাকে তুমি যদি জিজ্ঞেস করো ভাইয়া শর্করার ডেফিনিশন কি, তখন আমি বলবো শর্করার ডেফিনিশন হচ্ছে নাথিং এলস, শর্করা হলো অনেকগুলা হাইড্রক্সিল গ্রুপ যুক্ত অ্যালডিহাইড অথবা কিটোন জাতীয় যৌগ, কিংবা এমন অ্যালডিহাইড কিংবা কিটোন জাতীয় যৌগ যারা আদ্র বিশ্লেষিত হয়ে অনেকগুলা হাইড্রক্সিল গ্রুপ যুক্ত যৌগ প্রদান করে। বুঝাইতে পারছি? অনেকগুলা হাইড্রক্সিল গ্রুপ যুক্ত যৌগ প্রদান করে। কেন এটুক সেটা আমরা বিস্তারিত পরে জানবো। তাহলে আমরা এতক্ষণ যে জিনিসটা ছিলাম সেটা হচ্ছে কার্বোহাইড্রেটস এর বেসিক জিনিস। তাহলে আমরা বুঝতে পারছি কার্বোহাইড্রেটস কি। কার্বোহাইড্রেটস হচ্ছে এমন জাতীয় একটা রাসায়নিক যৌগ যাদেরকে আমরা কি বলছি, পলিহাইড্রক্সি অ্যালডিহাইড অথবা কিটোন। এই পলিহাইড্রক্সি বা একাধিক হাইড্রক্সিল গ্রুপযুক্ত অ্যালডিহাইড বা কিটোনকে কার্বোহাইড্রেট বলে। সো এখন আমরা সরাসরি চলে আসবো হচ্ছে কার্বোহাইড্রেটের শ্রেণীবিন্যাস। ভেরি 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 মাচ ইম্পর্টেন্ট। তাহলে আমরা কার্বোহাইড্রেট আশা করি বুঝতে পারছি। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, এই চ্যাপ্টারের কয়টা ক্লাস হবে? এই চ্যাপ্টারের যথেষ্ট ক্লাস হবে, ঠিক আছে? যথেষ্ট ক্লাস আমি দেওয়ার চেষ্টা করব, সর্বোচ্চ সংখ্যক ক্লাস দেওয়ার চেষ্টা করব। হ্যাঁ, ভালো আছি আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ ভেরি মাচ। সো আমাদের কার্বোহাইড্রেট সম্পর্কে বেসিক কথাবার্তা শেষ, আমরা সরাসরি চলে যাব এখন কার্বোহাইড্রেটের শ্রেণী বিভাগে। কার্বোহাইড্রেটের শ্রেণী বিভাগে আসো। শর্করা বা কার্বোহাইড্রেট। আমি এই শর্করাটাকে 3টা বিষয়ের উপর ভিত্তি করে বিভক্ত করতে পারি বা ক্লাসিফাই করতে পারি। 1 নাম্বার সেটা হচ্ছে রাসায়নিক গঠন অণু, রাসায়নিক
গঠন প্রকৃতির উপর ভিত্তি করে। গঠন ও এখানে দ্রবণীয়তাও বলা যায়, এখানে দ্রবণীয়তা বা রাসায়নিক গঠন অণুর ভিত্তিতে বা রাসায়নিক গঠনের ভিত্তিতে। আবার এই কার্বোহাইড্রেটকে আমি স্বাদের ভিত্তিতে, স্বাদের ভিত্তিতে বিভক্ত করতে পারি। আবার এই কার্বোহাইড্রেটকে আমি বিভক্ত করতে পারি আরেকটা গুরুত্বপূর্ণ জায়গা, সেটা হচ্ছে বিজারণ ক্ষমতার ভিত্তিতে। বিজারণ ক্ষমতার ভিত্তি। স্বাদের ভিত্তিতে শর্করা হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে মিষ্টি জাতীয় আর একটা হচ্ছে মিষ্টিহীন। তাহলে আমরা এটাকে বলি হচ্ছে স্বাদের ভিত্তিতে দুই প্রকার, সুগার এন্ড নন সুগার। কয় প্রকার? সুগার, সুগার এবং নন সুগার। আমরা এটা বই থেকে পড়বো, আমরা বই যখন দাগাবো তখন পড়বো। এর উদাহরণ কি? বিজারণ ক্ষমতার ভিত্তিতেও আমরা দুই ভাগে ভাগ করছি। এক নাম্বার সেটা হচ্ছে অবিজারক, অবিজারক বা ইংলিশে যেটাকে বলি নন রিডিউসিং, নন রিডিউসিং। আর একটা হচ্ছে বিজারক শর্করা, আর একজনকে বিজারণ করতে পারে, এটাকে বলা হচ্ছে রিডিউসিং সুগার। রিডিউসিং সুগার কি কি আছে এটা আমি বই থেকে দাগাই দিব। এখন আসো রাসায়নিক গঠনের ভিত্তিতে। রাসায়নিক গঠনের ভিত্তিতে আমাদের টোটাল শর্করা সেটা হচ্ছে চার ভাগে ভাগ করছি। এক নাম্বার সেটাকে বলছি মোনোস্যাকারাইড, মোনোস্যাকারাইড, স্যাকারাইড শব্দের অর্থ হচ্ছে শর্করা। এরপর হচ্ছে ডাইস্যাকারাইড, যেখানে স্যাকারাইড রিং থাকে দুইটা, সেটাকে আমরা বলি হচ্ছে ডাইস্যাকারাইড। আমি বুঝাবো আরেকটু পরে। স্যাকারাইড। এরপরটা হচ্ছে অলিগো স্যাকারাইড এবং লাস্ট অফ অল আসছে আমাদের পলিস্যাকারাইড। পলিস্যাকারাইড। এই রাসায়নিক গঠন অণুর ভিত্তিতে যে শর্করার চারটা ক্লাসিফিকেশনের মধ্যে সবচাইতে সরল শর্করাটা হচ্ছে মোনোস্যাকারাইড। কারণ মোনোস্যাকারাইড কাকে বলে? আমাদের আজকের পড়াশোনাটা হচ্ছে মোনোস্যাকারাইড নিয়ে, আজকের পড়াশোনাটা টোটালটাই হবে মোনোস্যাকারাইড নিয়ে। মোনোস্যাকারাইড হচ্ছে এমন শর্করা যেটাকে ভাঙলে আর তুমি কোনো শর্করা পাবা না, তুমি ডাইস্যাকারাইডকে ভাঙলে দুইটা মোনোস্যাকারাইড পাবা। তাহলে ডাইস্যাকারাইড বলতে কি বুঝাইছি? ডাইস্যাকারাইড বলতে বুঝাইছি দুইটা মোনোস্যাকারাইড। ডাই মানে দুই, স্যাকারাইড মানে হচ্ছে মোনোস্যাকারাইড, তাহলে দুইটা মোনোস্যাকারাইড। আর অলিগোস্যাকারাইডে 3 থেকে 10টা, কয়টা? 3 থেকে 10টি মোনোস্যাকারাইড পাওয়া যায়, মোনোস্যাকারাইড পাওয়া যায়। আর পলিস্যাকারাইডে 10-এর অধিক, মানে অসংখ্য, 10 এর অধিক লিখে রাখলাম। অধিক কি পাওয়া যায়? মোনোস্যাকারাইড পাওয়া যায়। তাহলে মোনোস্যাকারাইড হচ্ছে জাস্ট লাইক, তুমি একটা চিন্তা করো, সেলকে ভাঙলে কি আর কোনো সেল পাওয়া যাবে? পাওয়া যাবে না। বা টিস্যুকে ভাঙলে সেল পাওয়া যাবে, অঙ্গকে ভাঙলে সেল পাওয়া যাবে, তন্ত্রকে ভাঙলে সেল পাওয়া যাবে। দ্যাটস সামথিং লাইক দ্যাট। যে এইখানে মোনোস্যাকারাইডটা হচ্ছে সবচেয়ে সরল শর্করা, এবং মোনোস্যাকারাইডটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। শর্করাটা তৈরি হয় হচ্ছে 3টা কার্বন থেকে। কয়টা কার্বন? 3টা কার্বন। আচ্ছা, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম, থ্যাংক ইউ। আচ্ছা, তাই আমি কি বলতেছি যে মোনোস্যাকারাইড হচ্ছে আমাদের আজকের পড়াশোনা। মোনোস্যাকারাইড শুরু হয় হচ্ছে 3টা কার্বন থেকে। এখানে একটা গুরুত্বপূর্ণ কথা আছে, আমরা সামনে আরেকটু পড়বো, সামনে আরেকটু গুরুত্বপূর্ণ কথা আছে, একটু ওয়েট করো, দাঁড়াও। আচ্ছা আসো, সেটা হচ্ছে এই মোনোস্যাকারাইডে যখন কার্বন সংখ্যা 3, তখন আমরা সেটাকে বলি হচ্ছে ট্রায়োজ। মোনোস্যাকারাইডের মধ্যে যখন কার্বন সংখ্যা 4 হতে পারে, তখন সেটাকে আমরা বলি টেট্রোজ। তখন আমরা সেটাকে কি বলি? টেট্রোজ। আবার মোনোস্যাকারাইডে কার্বনের সংখ্যা 5ও হতে পারে, তখন সেটাকে আমি বলি, কার্বনের সংখ্যা কত হতে পারে? 5 হতে পারে, তখন সেটাকে আমি বলি পেন্টোজ।
কেমন? কার্বনের সংখ্যা 6 হলে আমরা সেটাকে বলি হচ্ছে হেক্সোস। আবার কার্বনের সংখ্যা 7 হলে তখন আমরা সেটাকে বলি হচ্ছে হেপ্টোস। আমাদের বইতে এই পর্যন্তই দেয়া, আমরা এই পর্যন্তই জানবো। ঠিক আছে, আমরা এই পর্যন্তই হচ্ছে জানবো। সো এখন আসো আমাদের পড়াশোনায়। আচ্ছা আসো পড়াশোনার মূল বিষয়বস্তুতে, সেটা হচ্ছে না বুঝলে অবশ্যই কমেন্ট করো, আমি কমেন্ট দেখতেছি, সমস্যা নাই। এখন আমাদের ঘটনা হচ্ছে মনোস্যাকারাইডের ট্রায়োজ নিয়ে পড়াশোনা করা। আমি তোমাকে একটা খুবই ইম্পর্টেন্ট কথা বলবো, এই অধ্যায়টা পড়ার আগে অবশ্যই অবশ্যই এই অধ্যায়ের একটা টেস্ট পেপার বা গাইড নিয়ে বসে এই অধ্যায় থেকে কিভাবে সিকিউ গুলা আসছে সেটা একটু মাথার মধ্যে নিবা। নাইলে অধ্যায়ের বই তুমি এটা পড়ে শেষ করতে পারবে না, বা পড়ার স্টাইলটা বুঝবা না। কি বলছি? টেস্ট পেপার বা গাইড দেখে সিকিউ গুলা একবার একটু চোখ বুলায় যাবা। দেখো, এই ট্রায়োজ কথাটা মানে হচ্ছে 3 কার্বন বিশিষ্ট একটা শর্করাকে বলি হচ্ছে আমরা ট্রায়োজ। কিন্তু এখান থেকে কোনো ধরনের সিকিউ বললাম তোমাকে দিবে না, এখান থেকে কি আসবে? এমসিকিউ আসবে। যে একটা ট্রায়োজ, আমরা ট্রায়োজটাকে নিয়ে আসি। ট্রায়োজ, ট্রায়ো মানেই হচ্ছে 3 কার্বন বিশিষ্ট শর্করা যেখানে কার্বন সংখ্যা 3। এর অন্যতম দুইটা ইম্পর্টেন্ট উদাহরণ আছে, এক নম্বর উদাহরণ, দুইটা উদাহরণের 1 নম্বর উদাহরণ হচ্ছে, দেখো, গ্লিসারল ডিহাইড। গ্লিসারল ডিহাইড। এবং 2 নম্বর উদাহরণ হচ্ছে ডাইহাইড্রক্সি অ্যাসিটোন। ডাইহাইড্রক্সি অ্যাসিটোন। তো এই জায়গাটায় এই যে গ্লিসারলডিহাইড ডাইহাইড্রক্সি অ্যাসিটোন, এখান থেকে প্রশ্নটা কি হবে তোমাকে খেয়াল করো। এখান থেকে একটা এমসিকিউ প্রশ্ন হবে, নিচের কোনটি ট্রায়োজ শর্করা? নিচের কোনটি ট্রায়োজ শর্করা? এবং আমি তোমাকে একটা জিনিস লিখে দিছি, দেখো, ট্রায়োজ হচ্ছে সবচেয়ে ক্ষুদ্রতম মনোস্যাকারাইড। কি বলছি? ক্ষুদ্রতম মনোস্যাকারাইড। ভালো কথা, ক্ষুদ্রতম মনোস্যাকারাইড। তো ক্ষুদ্রতম মনোস্যাকারাইডে কার্বন সংখ্যা কতটি? গুরুত্বপূর্ণ এমসিকিউ, ভেরি 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 ইম্পর্টেন্ট এমসিকিউ। কি বলছি? ক্ষুদ্রতম, প্রশ্ন যদি হয় ক্ষুদ্রতম শর্করা বলুক বা মনোস্যাকারাইড বলুক, কি হবে উত্তর? কয়টা কার্বন থাকে? 3টা। এখান থেকে একটা গুরুত্বপূর্ণ বেসিক প্রশ্ন হয়, সেটা হচ্ছে শর্করা হইতে হলে ন্যূনতম কয়টি কার্বনের প্রয়োজন পড়ে? উত্তর হচ্ছে 3টা। কয়টা? 3টা। শর্করা হতে হলে ন্যূনতম 3টা কার্বনের প্রয়োজন পড়ে। যদি আমি তোমাকে গ্লিসারলডিহাইডের সংকেতটা দেখাই, তুমি দেখতে পাবে এখানে 3টা কার্বন আছে। 3টা কার্বন আছে, এবং এই 3টা কার্বনের উপরের দিকে একটা সিএইচও মূলক আছে। যেহেতু নামের শেষে অ্যালডিহাইড আছে, এটা 100% একটা অ্যালডোস সুগার। যাদের অ্যালডিহাইড গ্রুপ থাকে, যেরকম আমি যদি একটু বিগত স্লাইডে যাই, এই যে গ্লুকোজের ফর্মুলা, এটা হচ্ছে আমার ফ্রুক্টোজ, এবং এটা 100% ডি ফ্রুক্টোজ। এই গ্লুকোজে আমাদের কি গ্রুপ আছে? অ্যালডিহাইড গ্রুপ, এই জন্য একে বলা হয় হচ্ছে অ্যালডোজ সুগার। কি বলবো আমরা? অ্যালডোজ সুগার। আর যেহেতু এখানে কিটোন গ্রুপ আছে, তখন এই ফ্রুক্টোজকে আমরা বলবো হচ্ছে কিটোজ সুগার। কি বলবো? কিটোজ সুগার। কেমন? আচ্ছা, তাহলে 100% তুমি যদি একটু এই পাশের মৌলটা গ্লিসারলডিহাইডের সংকেতটা দেখো, 2 নাম্বার কার্বনে CH2OH, এবং সরি 3 নাম্বার কার্বনে, আর 2 নাম্বার কার্বনে হাইড্রক্সিল গ্রুপটা এই পাশে থাকে OH এন্ড H। কেমন? তার মানে এইটা হচ্ছে সবচেয়ে ক্ষুদ্রতম একটা শর্করা। দেখো, 3টা কার্বন আছে, একটা অ্যালডিহাইড আছে, 2টা বা একাধিক হাইড্রক্সিল গ্রুপ আছে। ঠিক আছে, এটা হচ্ছে একটা গ্লিসারলডিহাইডের সংকেত। আর তুমি যদি ডাইহাইড্রক্সি অ্যাসিটোনের সংকেত যাও, সেম জিনিস কিন্তু একটু পৃথক। 3টা কার্বন আছে, কি হয়েছে? এই 2 নাম্বার কার্বনে ও আছে, CH2OH, CH2OH। তাহলে এই যে আমার সি ডাবল ও মূলক, এটা কি কিটোন মূলক না? তাহলে এটা হচ্ছে আমার ডাইহাইড্রক্সি অ্যাসিটোনের সংকেত, এটা একটা কিটোজ শর্করা, আর গ্লিসারলডিহাইড হচ্ছে একটা অ্যালডোজ শর্করা। কেমন? এবং আমরা সবাই জানি এই যে গ্লিসারলডিহাইড ডাইহাইড্রক্সি অ্যাসিটোন, এই জিনিসগুলো তৈরি হয় হচ্ছে আমাদের C3 সাইকেল সহ অন্যান্য
অন্যান্য শ্বসন প্রক্রিয়াও এগুলি তৈরি হয়। আর একটা জিনিস মাথায় রাখবে, এটা আমরা পরবর্তীতে পড়বো, যে যেখানে তুমি অ্যালডিহাইড গ্রুপ বা এই কিটোন গ্রুপ দেখো, তারা অবশ্যই বিজারক শর্করা হবে। তারা অবশ্যই কি হবে? রিডিউসিং সুগার বা বিজারক শর্করা হবে। কেন হবে আমরা একটু পরে পড়বো, কেমন? আজকে আমাদের এর পরের পড়াশোনাটার দিকে আসি। এর পরের পড়াশোনাটা কি করবি, কি করা যায়, সেটা হচ্ছে আমাদের টেট্রোস। সেটা হচ্ছে আমাদের টেট্রোস। তাহলে টেট্রা শব্দের অর্থ হচ্ছে 4, তাহলে এইখানে কার্বন সংখ্যা হচ্ছে 4। এখানে কার্বন সংখ্যা কি? 4। টেট্রোজের দুইটা উদাহরণ আছে। এক নাম্বার সেটা হচ্ছে ইরিথ্রোজ, ইরিথ্রোজ। আর একটা হচ্ছে ইরিথ্রুলোজ বা থ্রুলোজ। দেখো, নাম যেটার বড় কোনটা? ইরিথ্রোজ। যেটার নামটা বড় সেটা 100% কিটোজ হবে। সেটা কি হবে? 100% কিটোজ। আর যার নামটা ছোট, এই ট্রিকটা খাটাবা, যার নামটা ছোট সে 100% হবে হচ্ছে অ্যালডোস। কি হবে? অ্যালডোস। তো এইখানে একটা গুরুত্বপূর্ণ কথা আছে। গুরুত্বপূর্ণ কথাটা হইতেছে যে এই আমরা যখন শারীরতত্ত্ব পড়বো, কিংবা আমরা 9-10 ক্যালভিন চক্র পড়ে আসছি সালোক সংশ্লেষণ বা C3 সাইকেলে, তখন এই ইরিথ্রোসটা ব্যবহৃত হয়েছিল। অর্থাৎ ইরিথ্রোস এর ভূমিকা আছে কোথায়? ক্যালভিন চক্রে। তো এই জিনিসটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ক্যালভিন চক্রে ভূমিকা আছে কোনটির? একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা এমসিকিউ উত্তর হচ্ছে ইরিথ্রোস, নট ইরিথ্রুলোস। কি বলছি? ইরিথ্রোস, নট ইরিথ্রুলোস। তো এই টেট্রোস থেকে এইটুকু পড়লে মোর দ্যান এনাফ। আসো আমরা এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পার্টটা, আমাদের লাস্ট যে পার্টটা, সেটাই চলে আসি। সেটা হচ্ছে পেন্টোজ শর্করা। কি শর্করা? পেন্টোজ। পেন্টো মানে হচ্ছে 5, তাহলে এখানে কার্বন সংখ্যা থাকবে কত? 5টা। পেন্টোজ আছে হচ্ছে 2টা। দুই প্রকারের পেন্টোজ আছে, না, দুই প্রকারের পেন্টোজ আছে। তার মধ্যে একটা হইতেছে, আমরা সবাই জানি, রাইবোজ সুগার। কি সুগার? রাইবোজ শর্করা বা রাইবোজ সুগার। এবং আর একটা হইতেছে ডিঅক্সিরাইবোজ। ডিঅক্সিরাইবোজ। তোমাদের আমি বললাম কোষের গঠন চ্যাপ্টারটা পড়াইছি না? তাহলে তুমি 100% এটা মনে আছে যে আমাদের রাইবোজ শর্করা কোথায় থাকে আর ডিঅক্সিরাইবোজ শর্করা কোথায় থাকে। তার আগে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এই রাইবোজ শর্করা আর ডিঅক্সিরাইবোজ শর্করা, এই দুইটার ডিফারেন্সটা আমাদের সিকিউ এর জন্য ভেরি 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 মাচ ইম্পর্টেন্ট, এবং একই সাথে এমসিকিউ এর জন্য ট্রিপল স্টার। ঠিক আছে? ডিফারেন্স বিটুইন রাইবোজ শর্করা আর ডিঅক্সিরাইবোজ শর্করা। তাহলে আমরা আসো একটু বেসিক থেকে শুরু করি। রাইবোজ শর্করাটার ফর্মুলাটা আমরা একটু দেখে আসি। রাইবোজ শর্করার ফর্মুলাটা কি? যেহেতু সেটা 5 কার্বন বিশিষ্ট, 5টা কার্বন দাও, 1 2 3 4 5। তো স্বাভাবিকভাবেই CHO, এটার উপরের দিকে একটা O থাকবে, এবং CH2OH, তাই না? এবং মজার ঘটনা হচ্ছে সব বেলায় স্ট্রাকচারের সব দিকেই ডান পাশে হচ্ছে হাইড্রক্সিল গ্রুপ। ডান পাশে কি দিব? হাইড্রক্সিল গ্রুপ দিব। ঠিক আছে? এই পাশে তাহলে হাইড্রোজেন, হাইড্রক্সিল গ্রুপের অপোজিটে হাইড্রোজেন। এটা হচ্ছে রাইবোজ শর্করার একটা চেইন স্ট্রাকচার। এখন তোমাদের একটা খুবই মজার এবং ইম্পর্টেন্ট একটা জিনিস শেখাবো, সেটা হচ্ছে চেইন স্ট্রাকচার থেকে কিভাবে রিং স্ট্রাকচারে যাওয়া যায়। আসো আমরা এটাকে রিং স্ট্রাকচার বানাবো। দ্রবণে এই যে 1 নাম্বার কার্বন, এটা হচ্ছে 1 2 3 4 দূরবর্তী কাইরাল কার্বন, যেটা এই 1 এবং 2 এর মধ্যে বিক্রিয়া ঘটে পরস্পরের সাথে একটা অক্সিজেন বন্ধনী সংযুক্ত হয়। কি হয়? একটা অক্সিজেন বন্ধনী সংযুক্ত হয়। তখন স্ট্রাকচারটা দাঁড়ায়, এই হচ্ছে আমার অক্সিজেন, আমি সাদা কালিতে লিখি, এই হচ্ছে আমার অক্সিজেন, এই পাশে অক্সিজেন কার্বন, এই পাশে অক্সিজেন কার্বন, এই এইটা হচ্ছে আমাদের 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার কার্বন। এইটার উপরে হচ্ছে আমার 5 নাম্বার কার্বনটা থাকে। এর উপরে হচ্ছে আমার 5 নাম্বার কার্বনটা থাকে। তখন স্ট্রাকচারটা এরকম দেখা যায়। এখন
আমাদের সবসময় মাথায় রাখবা যে এই সি এর উপরে 1 নাম্বার কার্বনের বেলায় হাইড্রক্সিল গ্রুপটা উপরে দিব, হাইড্রোজেন গ্রুপটা নিচে দিব। এখন তুমি দেখো এই 2 নাম্বার আর 3 নাম্বার কার্বনের বেলায় হচ্ছে ঝামেলা। এটা তো CH2OH হবে, তাহলে এটা 100% অপোজিটটা আমি হাইড্রোজেন দিব। অনেক ক্ষেত্রে প্রশ্নে প্রশ্নকর্তা হাইড্রোজেনটা নাও দিতে পারে, ঠিক আছে, ধরে নিতে হবে, সেক্ষেত্রে হাইড্রোজেন ধরে নিতে হবে। এখন 2 নাম্বারের কোনটা উপরে কোনটা ভিতরে, দেখো তো এই যে গোল্লাটা দিছি এটা হচ্ছে আমি ডি বক্সের সাথে তুলনা করতেছি। এই ডি বক্সের ভিতরে যা থাকবে সব যাবে হচ্ছে আমার এই রিং এর নিচে, তাহলে ডি বক্সের নিচে আছে হাইড্রক্সিল, তাহলে এই পাশে 2 নাম্বার কার্বনেও হাইড্রক্সিল নিচে, 3 নাম্বার কার্বনে হাইড্রক্সিল নিচে, তাহলে হাইড্রক্সিলের উপরে যাবে হাইড্রোজেন হাইড্রোজেন। দেখো আমার রাইবোজ শর্করা আঁকা হয়ে গেছে, রাইবোজ শর্করা কি হয়ে গেছে, আঁকা হয়ে গেছে, ঠিক আছে। এরা হচ্ছে, এদেরকে বলা হয় হচ্ছে রাইবোজের চেইন স্ট্রাকচার, এদেরকে কি বলা হয়, চেইন স্ট্রাকচার। আর এই পাশের রাইবোজোমের রিং স্ট্রাকচার, ঠিক আছে, রিং স্ট্রাকচার। তো এখন আমরা সবাই বললাম কোষ ও কোষের গঠন একটা গুরুত্বপূর্ণ পার্ট পড়ে আসছি, সেটা হচ্ছে এই রাইবোজ শর্করাটা কি গঠন করে, আরএনএ গঠন করে, আরএনএ গঠন করে। এবং একটা ইম্পর্টেন্ট পার্ট সেটা হচ্ছে এই যে রাইবোজ শর্করা তোমাকে আমি বলতেছি, এটা আবিষ্কার করে হচ্ছে এমিল ফিশার নামক একজন বিজ্ঞানী, এমিল ফিশার, এমিল ফিশার। এই কারণে এটা লিখতেছি কারণ এইটা আসে পরীক্ষায়, এটা আসে, নাইলে আমি এটা লিখতাম না। কে আবিষ্কার করছে, এমিল ফিশার আবিষ্কার করছে। এবং একটা গুরুত্বপূর্ণ কথা সেটা হচ্ছে এটি একটি কি, এটা 100% একটা অ্যালডোজ সুগার, এটা 100% একটা অ্যালডোজ সুগার, কারণ এর মধ্যে কি আছে, এর মধ্যে একটা অ্যালডোজ গ্রুপ আছে। এবং মোস্ট ইম্পর্টেন্টলি সে হচ্ছে গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিড HCl কনসেন্ট্রেটেড এর সাথে বিক্রিয়া করে একটা অ্যাসিড তৈরি করে যার নাম হচ্ছে ফারফিউরাল অ্যাসিড। কি অ্যাসিড, যার নাম হচ্ছে ফারফিউরাল অ্যাসিড। এই জিনিসটা মাথায় রাখবা, এটা এমসিকিউ এর বস, এমসিকিউ থেকে এমসিকিউ করালে, এই জায়গা থেকে এমসিকিউ হলে ভেরি 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 ইম্পর্টেন্ট। এই এমসিকিউটা করে যে হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে কোনটি বিক্রিয়া করলে ফারফিউরাল অ্যাসিড, কোনটি বিক্রিয়া করে ফারফিউরাল অ্যাসিড তৈরি করে, উত্তর হচ্ছে রাইবোজ শর্করা। এখন ঘটনা হচ্ছে এই পার্টে আসো, এই পার্টে আসো, এটা হচ্ছে আমার ডিঅক্সি। ডি মানে কি, ডি মানে হচ্ছে নাই, কি নাই, অক্সিজেন নাই। কত নাম্বার কার্বনে সেটা হচ্ছে ফ্যাক্ট। দেখো আমি সেম জিনিস 5টা কার্বন লিখলাম, 1 2 3 4 5। তো এখন 5 নম্বরের বেলায় ঘটনাটা কি ঘটছে, যে এখানে 2 নাম্বার কার্বন কোনটা, 2 নাম্বার কার্বন হচ্ছে এই, এই 2 নাম্বার কার্বনে এখানে হাইড্রক্সিল ছিল, এইখানে হাইড্রক্সিল থাকে না, অর্থাৎ এখানে অক্সিজেন থাকে না। হাইড্রক্সিলের এইচ আছে বাট অক্সিজেনটা নাই, এই জন্য বলা হয় হচ্ছে ডিঅক্সি। তোমাদের কমেন্টটা একটু দেখি, তোমাদের কমেন্ট অনেকক্ষণ দেখি না। আচ্ছা ঠিক আছে, বাকি সব সেম। এই জন্য জিনিসটা মাথায় রাখবা, ডিঅক্সিরাইবোজ সুগারে কত নাম্বার কার্বনে অক্সিজেন নাই, কত নাম্বার কার্বনে অক্সিজেন নাই, 2 নাম্বার কার্বনে অক্সিজেন নাই। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এমসিকিউ, ভেরি ভেরি মাচ ইম্পর্টেন্ট এমসিকিউ। আমি কোষের গঠন পড়ানোর সময় এটা পড়াইছিলাম। বাকি সব ক্ষেত্রে সেম, CHO CH2OH, বাকি দুইটা বেলায় OH OH H। তাহলে এটার ডি বক্স করো, 1 নাম্বার 2 3 4 5, তাহলে 1 থেকে 4, তাহলে আমার গঠনটা কিরকম হবে, রিং স্ট্রাকচারটা কিরকম হবে, রিং স্ট্রাকচারটা হবে হচ্ছে অক্সিজেন 4 সি 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 সি, OH উপরে নিচে, এই পাশে নিচে কি যাবে, হাইড্রোজেন, উপরেও হাইড্রোজেন, যেহেতু এটা 2 নাম্বার, উপরেও হাইড্রোজেন নিচেও হাইড্রোজেন, এই পাশে নিচে যাবে হতেছে হাইড্রক্সিল গ্রুপ, উপরে যাবে তাহলে হাইড্রোজেন, উপরে CH2OH, এই পাশে H। তাহলে এই দুইটার মধ্যে বেসিক ডিফারেন্স হচ্ছে এর 2 নাম্বার কার্বনে একটা হাইড্রক্সিল গ্রুপ ছিল, আর এখানে কোনো 2 নাম্বার কার্বনে কোনো অক্সিজেন নাই, এই জন্যই নামকরণ করা হয়েছে ডিঅক্সি রাইবোজ সুগার, মানে অক্সিজেন বিহীন রাইবোজ সুগার।
তাহলে এইটার পার্থক্য কি? রাইবোজ সুগার যদি আরএনএ গঠন করে তাহলে 100% ডিঅক্সি রাইবোজ সুগার কি গঠন করবে? ডিএনএ গঠন করবে, তাই না? ডিএনএ গঠন করে। এই জিনিসটাই বললাম, এর জন্য নামকরণ হচ্ছে ডিঅক্সি রাইবোনিউক্লিক অ্যাসিড। ডিঅক্সি রাইবোনিউক্লিক অ্যাসিড। এইখানে একটা গুরুত্বপূর্ণ কথা, সেটা হচ্ছে এইটাও একটা অ্যালডোজ সুগার। এটাও একটা কি সুগার? অ্যালডোজ সুগার। অ্যালডোজ সুগার এবং সাথে 5 কার্বন বিশিষ্ট হওয়ার কারণে একে বলা হয় হচ্ছে অ্যালডোপেন্টোজ। এবং এর অন্যতম একটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে এ গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিড এর সাথে বিক্রিয়া করে সালফিউরিক অ্যাসিড তৈরি করে না, বরঞ্চ লেভুলিনিক অ্যাসিড তৈরি করে। কি তৈরি করে? লেভুলিনিক অ্যাসিড তৈরি করে। এই পার্টটাও, এই লাইনটাও ভেরি 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 মাচ ইম্পর্টেন্ট, ভেরি মাচ ইম্পর্টেন্ট। এইখানে একটা জিনিস তুমি যদি দেখো যে এই টোটাল রাইবোজ শর্করাতে আণবিক গঠনে টোটাল অক্সিজেন কয়টা? 1টা 2টা 3টা 4টা 5টা। তাহলে আমি একটা গুরুত্বপূর্ণ ডিফারেন্স পাইছি। ডিফারেন্সটা হচ্ছে এরকম যে এদের আণবিক গঠনে কয়টা অক্সিজেন থাকে? 5টি অক্সিজেন থাকে। আর এদের আণবিক গঠনে কয়টা? 1টা 2টা 3টা 4টা। তাহলে এদের আণবিক গঠনে অক্সিজেন থাকে হচ্ছে 4টি। এটা একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট মানে ডিফারেন্স। সো এই ডিফারেন্সটা তুমি যদি লিখে দিয়ে আসতে পারো, মোর দ্যান এনাফ। আমি একই সাথে সিকিউ সলভ করাইছি, একই সাথে এমসিকিউ সলভ করাইছি, একই সাথে বেসিক ডিফারেন্সটাও পড়াইছি, বেসিকও পড়াইছি। তো এখানে এই পর্যন্ত আমাদের টপিক। আমরা সরাসরি চলে আসি হচ্ছে বইতে। বইটা খুলে ফেলো, একদম প্রথম পৃষ্ঠায় চলে আসো। বইটা খুলে একদম প্রথম পৃষ্ঠায় চলে আসো, আমরা বই দাগাই। কোষ রসায়নের প্রথম চ্যাপ্টারে প্রথম পৃষ্ঠায় আসলে সেরকম কিছু নাই, তবে এখানে কিছু গুরুত্বপূর্ণ কথা আছে। প্রোটোপ্লাজমের কত পার্সেন্ট পানি? দাগায় ফেলো, যে বেশি ইম্পর্টেন্ট না, দাগায় ফেলো। আর এখানে একটা কথা আছে, জীবনে, কিসে? জীবনে, উদ্ভিদে বলে নাই বললাম, জীবনে বলছে। জীবনে অত্যাবশ্যকীয় এলিমেন্ট কয়টি? 92টি। ঠিক আছে, দ্যাটস ইট। এখান থেকে আর সেরকম কোনো পড়াশোনা নাই। দ্বিতীয় পৃষ্ঠায়ও কোনো পড়াশোনা নাই, এইসব জাস্ট একটু রিডিং দিবা। এই টোটাল পার্টটা একটু রিডিং, আর কিচ্ছু না। দ্বিতীয় পৃষ্ঠা, সেকেন্ড পৃষ্ঠা, টোটাল পার্টটা হচ্ছে আমাদের রিডিং। ঠিক আছে, থার্ডে আসো। থার্ড টোটাল এগুলো হচ্ছে গ্রুপ দেখছে, এটাও একটু সুন্দর মতো বুঝে রিডিং দিবা, বুঝে রিডিং দিবা। ওকে, আমাদের কাজ হচ্ছে চতুর্থ যেই পার্ট পেজটা আছে, 4th পেজ, সেখান থেকে আমাদের শুরু, 105 নম্বর পৃষ্ঠা। প্রথম লাইনটা, এখানে যে লাইনটা দেখাইছি সেটা হচ্ছে শর্করায় কার্বন হাইড্রোজেন অক্সিজেনের অনুপাত কত? 1:2:1। ঠিক আছে, অনুপাত না থাকলেও CnH2nOn এই অনুপাত না থাকলেও কার্বোহাইড্রেট কোনটা? সেটা হচ্ছে সুক্রোজ। আর অনুপাত থাকার পরেও কার্বোহাইড্রেট নয় কোনটা? এই দুইটা জিনিসই মনে রাখবা, সেটা হচ্ছে ফর্মালডিহাইড সংকেত সহ, অ্যাসিটিক অ্যাসিড সংকেত সহ। কেমন? আর নিচে হচ্ছে আমার সুন্দর মতো শর্করার সংজ্ঞাটা দিয়ে আছে, সুন্দর মতো সংজ্ঞাটা দিয়ে আছে। সংজ্ঞাটা খুব চমৎকার করে পড়বা। যে সকল অ্যালডিহাইড বা কিটোন জাতীয় যৌগে কতগুলো হাইড্রক্সিল গ্রুপ থাকে, অথবা যারা আর্দ্র বিশ্লেষিত হয়ে, আর্দ্র বিশ্লেষণ অর্থাৎ পানি দ্বারা ভাঙন হয় হয়ে কতগুলো হাইড্রক্সিল গ্রুপ যুক্ত অ্যালডিহাইড বা কিটোন উৎপন্ন করে, সে সকল যৌগকে কার্বোহাইড্রেট বলা হয়। ঠিক আছে, তার মানে কার্বোহাইড্রেট হচ্ছে পলিহাইড্রক্সি অ্যালডিহাইড অথবা পলিহাইড্রক্সি কিটোন, এবং এদের ডেরিভেটিভস আমরা পড়বো, এদের দ্বারা উদ্ভূত যৌগ সমূহ। ঠিক আছে, এই হাইড্রেটস অফ কার্বন থেকে কার্বোহাইড্রেট নামকরণ করা হয়েছে, যার শব্দের অর্থ হচ্ছে কার্বনের জলায়ন। এগুলি হচ্ছে নরমাল জিনিস যেগুলি আমাদের পড়তে হবে। এখন এইখান থেকে একটা ইম্পর্টেন্ট এমসিকিউ আসে, সেটা হচ্ছে অধিকাংশ উদ্ভিদের শুষ্ক ওজনের কত ভাগ কার্বোহাইড্রেট? 50 থেকে 80 ভাগ। 3টা স্টার দাও, ভেরি 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 মাচ ইম্পর্টেন্ট, 3টা স্টার দাও। এবং নিচের দিকে একটা কথা আছে, কার্বোহাইড্রেটের প্রধান উৎস কি? প্রাণী না উদ্ভিদ, নাকি উভয়টাই? উদ্ভিদ। এরপরে আসো নিচের দিকে, সেটা হচ্ছে কার্বোহাইড্রেটের বৈশিষ্ট্য। এটা হচ্ছে আমাদের ম্যাট কিংবা ড্যাট স্ট্যান্ডার্ড প্রশ্ন। তোমাকে মেডিকেল বা ডেন্টাল যে কোনো কোচিং সেন্টারে তুমি যাও না কেন, তোমাকে প্রশ্ন বলবে হইতেছে নিচের কোনটি কার্বোহাইড্রেটের বৈশিষ্ট্য নয়? নিচের কোনটি কার্বোহাইড্রেটের
বৈশিষ্ট্য নয়। তো তোমাকে এখানে জাস্ট কার্বোহাইড্রেটের বৈশিষ্ট্যগুলো মনে রাখতে হবে, আমি দাগাই দিতেছি। 1 নাম্বার দেখো, দানাদার, চিনির কথা কল্পনা করো, তাহলে 100% সে দানাদার আছে। সেলুলোজ, সেটা তন্তুময়, আবার পাউডার জাতীয় পদার্থও আছে। তাহলে যে কোনো ফর্মে সে থাকতে পারে। এরা স্বাদে মিষ্টিও হইতে পারে, স্বাদহীনও হইতে পারে, ভালো কথা। এরা বেশি তাপ প্রয়োগ করলে অঙ্গারে পরিণত হয়। অঙ্গার মানে জমাট বাঁধে, ঠিক আছে, জমাট বাঁধে একটা পিণ্ডের মতো স্ট্রাকচার গঠন করে। অধিকাংশ পানিতে অদ্রবণীয়, তবে মনোস্যাকারাইড পানিতে দ্রবণীয়। তাহলে অধিকাংশ হচ্ছে পানিতে কি অদ্রবণীয়, কিন্তু মনোস্যাকারাইড সমূহ হচ্ছে পানিতে দ্রবণীয়। তো এই লাইনটা হচ্ছে এক্সেপশনালি তোমাকে মনে রাখতে হবে, কারণ এই লাইনটাই উল্টাবে, তোমাকে দিবে অধিকাংশই দ্রবণীয় তবে মনোস্যাকারাইড অদ্রবণীয়। বুঝতে পারছি? নিচের দিকে অ্যাসিডের সাথে মিশে অ্যাস্টার তৈরি করে, কারণ আমরা জানি এটা হচ্ছে অ্যালকোহল জাতীয় পদার্থ। অ্যালকোহল গুলা অ্যাসিডের সাথে মিশে অ্যাস্টার তৈরি করে। এটা তোমরা অর্গানিক কেমিস্ট্রি যখন পড়বা আরো ক্রিস্টাল কনসেপ্ট তোমাদের হবে। আপাতত জাস্ট মনে রাখো এরা আলোক সক্রিয় এবং আলোক সমানতা প্রদর্শন করে। এইটাও আমি তোমাদের পড়াবো, এটাও যতটুকু দরকার আমি পড়াবো, বাট এগুলো হচ্ছে অর্গানিক কেমিস্ট্রি বিষয়, বেশি কিছু পড়াবো না, যতটুকু বোঝার জন্য দরকার ততটুকু পড়াবো। তোমার কাজ হচ্ছে ফার্স্ট ক্লাসের মধ্যে এইটুকু জাস্ট একটু সুন্দর করে বুঝে বুঝে পড়া, ঠিক আছে, বুঝে পড়া, বা তুমি সহজভাবে রিডিং দিতে পারো, এই অংশটা একটু রিডিং দিতে পারো। যেটা আমাদের ভেরি 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 মাচ ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কার্বোহাইড্রেটের কাজ। কি বলছি? কার্বোহাইড্রেটের কাজ 3 স্টার। কাজগুলা একদম ঠোঁটের আগায় চাই, কারণ এখান থেকে এমসিকিউ হবেই হবে, বলা যায় এমসিকিউ হবেই হবে। ঠিক আছে, কি কাজ দেখো, উদ্ভিদ দেহে শক্তির প্রধান উৎস হিসেবে কাজ করে কোনটি? খুবই কমন প্রশ্ন, এই অধ্যায়ের খুবই একটা কমন প্রশ্ন। স্বাভাবিকভাবে উদ্ভিদের শক্তির প্রধান উৎস হিসেবে কাজ করবে কে? শর্করা। আচ্ছা, উদ্ভিদের সাপোর্টিং টিস্যুর গাঠনিক উপাদান হিসেবে কাজ করে। তো আমরা শর্করা শটা নিব, দেখো শট দিয়ে অনেক কিছুই হবে, যে কোনো শ হোক, সে দন্তস্ব, মূর্ধন্য ষ, তালব্য শ। জাস্ট মনে রাখবো শর্করা শ দিয়ে শুরু, এর ব্যবহারও অনেক কিছুতে শ পাবো, আসো মুখস্থ করবো সহজভাবে। আবার তুমি বলো শর্করা ইংলিশ কি? কার্বোহাইড্রেট, তাহলে আমি এটা নিব হচ্ছে ক। তাহলে কাজের মধ্যে আমি দন্ত স বা যে কোনো টাইপের স আর কটা মনে রাখবো, দেখো কাজ মুখস্থ হয়ে যাবে। তাহলে দেখো শতে একটা পেলাম হচ্ছে সাপোর্টিং টিস্যু, শতে একটা পেলাম কি? সাপোর্টিং টিস্যুর গাঠনিক উপাদান। 2 নাম্বার, উদ্ভিদ দেহ গঠনকারী পদার্থগুলোর মধ্যে কার্বন কাঠামো বা কার্বন স্কেলেটন প্রদান করে। তো এই দেখো কার্বন কাঠামোর ক, কার্বন কাঠামোর ক, কার্বোহাইড্রেটের ক, মিলছে? মিলছে। প্রাণীর হাড়ের সন্ধিস্থলে, সন্ধিস্থলে লুব্রিকেন্ট হিসেবে কাজ করে, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা অলরেডি মেডিকেলে এসে গেছে, এটা অলরেডি মেডিকেলে এসে গেছে। দেখো সন্ধিস্থলে স, শর্করা স, মিলছে? মিলছে। উদ্ভিদ দেহে সঞ্চয়ী পদার্থ হিসেবে বিরাজ করে, এই দেখো শর্করা স, সঞ্চয়ী স। এবং লাস্ট অফ অল কথা বলছে ক্যালভিন চক্র, ক্রেবস চক্রের মতো গুরুত্বপূর্ণ চক্রে কার্বোহাইড্রেট ভূমিকা পালন করে। এই কার্বোহাইড্রেটের ক, ক্রেবস চক্রের ক, ক্যালভিন চক্রের ক। দেখো আমাদের কাজগুলো অলরেডি মুখস্থ হয়ে গেছে। নিচের দিকে আরো কাজ আছে, আসো আমরা সেটাও দেখবো, সমস্যা নাই। বিভিন্ন প্রকার কোএনজাইম, এই দেখো কোএনজাইমের ক, কার্বোহাইড্রেটের ক, কোএনজাইমের গাঠনিক অংশ হিসেবে কাজ করে। এক্সেপশনাল একটা জিনিস মাথায় রাখতে হবে, ফ্যাটি অ্যাসিড এবং অ্যামাইনো অ্যাসিডের বিপাকে সাহায্য করে কে? শর্করা। এই জিনিসটা ভেরি 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 মাচ ইম্পর্টেন্ট, ট্রেন্ডিং একটা এমসিকিউ বর্তমানে আসতেছে। আবার দেখো এই যে কার্বোহাইড্রেট কোষ প্রাচীর, কোষের ক, কার্বোহাইড্রেটের ক, প্রধান গাঠনিক উপাদান। কারণ আমরা জানি কোষ প্রাচীরের পড়াইছি বললাম, গাঠনিক উপাদান হচ্ছে, কোষ প্রাচীরের গাঠনিক উপাদান হচ্ছে, গাঠনিক উপাদান হচ্ছে সেলুলোজ। আর সেলুলোজ হচ্ছে একটা পলিস্যাকারাইড, আমরা কিছুদিন পরে এটা জানবো। নিউক্লিক অ্যাসিডের অন্যতম গাঠনিক উপাদান রাইবোজ এবং ডিঅক্সিরাইবোজ, আমরা কেবলই পড়ে আসলাম, ডিএনএ এবং আরএনএ গঠন করে, এটা অন্যতম একটা গুরুত্বপূর্ণ কাজ। আর একটা কথা আছে, গ্লাইকোজেন নামক কার্বোহাইড্রেট সঞ্চয় করে। আমরা প্রাণীরা বললাম সেলুলোজ বা স্টার্চ সঞ্চয় করি না, আমরা গ্লাইকোজেন সঞ্চয় করি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, আমরা পারবো, একটু পরে পারবো। নিচের দিতে কিছু গুরুত্বপূর্ণ কথা আছে, তার মানে কাজগুলা মুখস্থ করা খুব কষ্ট না, একটু বেসিক কনসেপ্ট আর ক সব মনে রাখলেই আমাদের কাজ মুখস্থ হয়ে যাবে। আসো নিচের দিকে আমি এই ছকটা বললাম পড়াই দিছি, এই ছকটা খুবই খুবই ইম্পর্টেন্ট, তোমরা নিজেরা অবশ্যই বইতে দাগায় দাগায় মুখস্থ করবা। সবটুকু আমি পড়াই দিব, সবটুকু আমি পড়াই দিব। তার মধ্যে এই আমি কেবল শুরু করছি হচ্ছে মনোস্যাকারাইড, কেবল মনোস্যাকারাইড শুরু করছি। মনোস্যাকারাইডের এই যে ট্রায়োস, টেট্রোস আর পেন্টোস পর্যন্ত পড়াইছি, হেক্সোস হেপ্টোস এখনো বাদ আছে। এখন আসো এই জায়গাটায়, এই যে স্বাদের ভিত্তিতে
কার্বোহাইড্রেট দুই প্রকার, সুগার আর নন সুগার। এগুলি জাস্ট এখন দাগায় রাখো, মুখস্থ হবে ছাড় কয়েকদিন পর, যখন একটু এদিক যাব তখন মুখস্থ হয়ে যাবে, মুখস্থ করাই দিব। সুগার ও নন সুগার, জাস্ট নন সুগারটা মাথায় রাখবা, যারা মিষ্টি নয়, অদানাদার এবং পানিতে অদ্রবণীয়, মানে কি সব নেগেটিভ, নো, সব নো, তারাই হচ্ছে নন সুগার। তো এর উদাহরণগুলো মাথায় রাখবা, সকল ধরনের পলিস্যাকারাইড, ঠিক আছে, পলিস্যাকারাইড, এত নাম মনে না রাখে পলিস্যাকারাইড মনে রাখবা, কিছুদিন পরে এই নামগুলো মুখস্থ হয়ে যাবে, স্টার্চ, সেলুলোজ, গ্লাইকোজেন, এখন তো শুরুই করি নাই। রাসায়নিক গঠন অণুর ভিত্তিতে 4 প্রকার, এই সংখ্যাটা লাগবে, কত প্রকার? 4 প্রকার। 4 প্রকার কি কি? মনোস্যাকারাইড, ডাইস্যাকারাইড, অলিগো আর পলি। মনোস্যাকারাইড কারা? মনোস্যাকারাইড হচ্ছে সবচেয়ে সরল শর্করা, যেটা হাইড্রোলাইসিস করলে আর কোনো সরল কার্বোহাইড্রেট একক পাওয়া যায় না। এবং এক্ষেত্রে কয়টা কার্বন থাকে? 3 থেকে 10টা, দাগায় ফেলো, 3 থেকে 10টা। আচ্ছা, এইখানে একটা গুরুত্বপূর্ণ কথা আছে, সেটা হচ্ছে দেখো লেখা আছে, জীবদেহের অধিকাংশ মনোস্যাকারাইড অপটিক্যাল আইসোমারের ডি সিরিজভুক্ত। আপাতত জাস্ট এটুকু মনে রাখো, ডি মানে কি? ডেক্সট্রো রোটেটরি, আমি পড়াইছি, কাইরাল কার্বন বা দূরবর্তী প্রতিসম কার্বন, তথা 5 নম্বর কার্বন বলো বা 4 নম্বর কার্বন বলো, এক্ষেত্রে হাইড্রক্সিল গ্রুপটা যখন ডান পাশে থাকে তখন সেটাকে আমরা বলি ডেক্সট্রো রোটেটরি বা ডি সিরিজভুক্ত শর্করা। এখন আসো, মনোস্যাকারাইডে অ্যালডিহাইড এবং কিটোন গ্রুপ যদি থাকে তাদেরকে আমরা বলছি রিডিউসিং সুগার। অ্যালডিহাইড থাকলে তারা হচ্ছে অ্যালডোস সুগার, আর যদি কিটোন গ্রুপ থাকে তখন আমরা বলি কিটোস সুগার। এটা কি করে, এটা কেন রিডিউসিং হইলো বা কিভাবে রিডিউসিং হয় সেটা আমরা পরে পড়বো, আজকে না। আমরা সরাসরি এই পার্টটা একটু রিডিং দিও এখন, কিন্তু এই পার্টটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আপাতত আজকে বুঝবা না। এখন আসো ট্রায়োস, ট্রায়োস থেকে কি পড়বা? সংকেত দুইটা পড়বা। ট্রায়োসের উদাহরণ, ট্রায়োজের উদাহরণ ডাইহাইড্রক্সি অ্যাসিটোন, উদাহরণ সংকেত দুইটা লাগবে। এবং নিচের দিকে টেট্রোজ, কি কি টেট্রোজ আছে? ইরিথ্রোজ আছে, আর একটা হচ্ছে ইরিথ্রুলোজ আছে। ইরিথ্রোজ হচ্ছে অ্যালডোস সুগার, আর ইরিথ্রুলোজ নাম বড়, তো এটা কিটোস সুগার। এবং ক্যালভিন চক্রে কোনটার ভূমিকা আছে? ইরিথ্রোজ হিসেবে ভূমিকা আছে, এবং ইরিথ্রোজ হচ্ছে 4 ফসফেট হিসেবে কাজ করে। আর এখন আসো পেন্টোজ, ঠিক আছে, পেন্টোজ থেকে সবকিছুই বললাম, এখানে দাগানো আছে, এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট একটা পার্ট, সেটা হচ্ছে পেন্টোজের এই যেই পেন্টোজের ডি অক্সিরাইবোজের যে সংকেতটা আছে, সংকেতটা আঁকবা, নিজে নিজে না দেখে আঁকার চেষ্টা করবা, আমি যেভাবে পড়াই দিছি। এবং গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে, আমি এখান থেকে দাগাবো না, এখানে দাগানো আছে, এখান থেকেও আমি টোটাল কিছুটা সেরকম দাগাবো না, কারণ এগুলিও অলরেডি দাগানো আছে। যেটা তুমি একবারে পড়তে পারবা, এই টোটালটা রিডিং দিয়ে এই ছকটা হচ্ছে মুখস্থ করবা। এই যে ছকটা, এই ছকটাই পড়াইছি তোমাকে, মুখস্থ করাই দিছি, যে রাইবোজ আর ডি অক্সিরাইবোজের মধ্যে পার্থক্য। ঠিক আছে, দ্যাটস অল ফর টুডে, থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে হেক্সোজ এবং হেপ্টোজ শেষ করে মনোস্যাকারাইড শেষ করব। থ্যাংক ইউ।